নমস্কার, আমি সুমন্ত। আর আজ আমরা অলিম্পিক্স নিয়ে একটি বিশেষ টক শো করছি, যে টক শোতে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন প্রাক্তন খেলোয়াড় যুক্ত হবেন ব্যাডমিন্টন এবং হকি থেকে। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের একটা দিন, কারণ ইতিমধ্যেই কিন্তু অলিম্পিক্সে প্রথম পদক জয় হয়ে গেছে ভারতের। অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয় এনে দিয়েছেন মনু ভাকের। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হয়েছে। সুতরাং আরো পদকের আশায় ভারতবাসী রয়েছে। হকি এবং ব্যাডমিন্টন নিয়ে এবার কিন্তু একটা বিশাল এক্সপেকটেশন রয়েছে অন্যান্য বারের মতো। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এর আগে টোকিও অলিম্পিক্সের সময়ও আমরা যেটা দেখেছিলাম, মহিলাদের হাত ধরেই কিন্তু প্রথম পদক এসেছিল। সেই একজন মহিলার হাত ধরেই কিন্তু এবারেও পদক এলো ভারতের কাছে। এবং 10 মিটার এয়ার রাইফেলসে প্রথম পদক এনে দিয়েছেন মহিলা অ্যাথলিট মনু ভাকের। এবং মাত্র এত সুন্দর একটা দুর্দান্ত লড়াই তিনি দিচ্ছিলেন। 0.1 পয়েন্টের জন্য তিনি মাত্র রূপো হাতছাড়া করেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই হয়তো একটা খারাপ লাগা আছে, কিন্তু তার মধ্যে ভালো লাগার, এটাকে সেলিব্রেট, এই মোমেন্টটাকে সেলিব্রেট করার মতন যথেষ্ট কারণ রয়েছে। কারণ ভারত প্রথম পদক পেয়েছেন এবার অলিম্পিক্সে, প্রথম পদক মনু ভাকের এনে দিয়েছেন। আমরা এবার সরাসরি আলোচনায় ঢুকবো। আমাদের সঙ্গে হকি প্রাক্তন খেলোয়াড় এনকে রায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে হকিতেও কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছে ভারত। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। স্যার, আজকে সবার আগে যে বিষয়টা নিয়ে আপনার থেকে জানতে চাইবো যে ভারতের প্রথম পদক জয় এবং সেটা এয়ার রাইফেলসে এসছে, কেমন ভাবে দেখছেন? খুব ভালো। এটা খুব গর্বের বিষয়। একটা মহিলা ফার্স্ট টাইম এটা মেডেলটা জিতেছে এই ইভেন্টে। হ্যাঁ, এটা খুব পুরো ভারতবর্ষের জন্য খুব গর্ব বিষয় একেবারেই। কিন্তু স্যার, এবার আসি আপনার যেটা খেলা, মানে আপনি দীর্ঘদিন খেলতেন এবং হকিতে ভারত কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছে। আপনার কি মনে হচ্ছে, যেভাবে ভারত একটা টাফ ফাইট, যেটা নিউজিল্যান্ডের এগেনস্টে 3-2 গোলে জিতেছে, একেবারে টান ম্যাচ হয়েছে সেই ম্যাচটা, কিভাবে দেখছেন আপনি সেই ম্যাচটিকে? নিউজিল্যান্ড সঙ্গে যখন আমরা খেলি সবসময় ম্যাচটা এইরকম হয়। আপনি লাস্ট যত খেলা দেখবেন এই 3-1, 3-2, 2-1 এইরকম খেলা হয়। নিউজিল্যান্ড খুব ভালো টিম এবং ফার্স্ট ম্যাচটা সবসময় টাফ থাকে। ফার্স্ট ম্যাচ, অলিম্পিকে ফার্স্ট ম্যাচ অনেক। এখন আমাদের যে টিম আছে খুব মিক্সড আছে, এক্সপিরিয়েন্স অ্যান্ড কত পুরো হাফ টিম আছে, একদম নিউ ছেলেগুলো আছে। তো ফার্স্ট টাইম অলিম্পিকে খেলছে। তো ভারত খুব ভালো খেলেছে এবং সেকেন্ড হাফে খুবই ভালো খেলেছে। যেভাবে সেকেন্ড হাফে অ্যাটাকিং হকি খেলেছে, এইভাবে যদি কন্টিনিউ রাখে তাহলে মেডেলটা নিশ্চিতই আসবে। তো স্যার, আপনার কি মনে হচ্ছে যে লড়াইটা দিয়েছে ভারত, যেটা একেবারে টান ম্যাচ হয়েছে বা 2-2 পর্যন্ত ছিল, একেবারে শেষ মুহূর্তে গোল এসছে, আগামী দিনে তার চান্স কেমন ভাবে রয়েছে? গোটা ম্যাচটাকে যদি আপনি একটু বর্ণনা করেন স্যার। দেখুন, আমাদের পেনাল্টি কর্নার কনভার্সনটা করতে হবে এখন। হকি ম্যাচে পেনাল্টি কর্নার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর যে টিমটা পেনাল্টি কর্নার কনভার্ট করে নেবে ওই চ্যাম্পিয়ন হবে। তো পেনাল্টি কর্নার আমাদের কালকেও অনেক পেয়েছি, তো কনভার্ট করতে পারলাম না। লাস্টে একটা ওই পেনাল্টি স্ট্রোক হলো। তো পেনাল্টি কর্নারে ওর আমাদেরকে ভেরিয়েশন ইউজ করতে হবে। আমাদের দুজনই, অমিত রোহিদাস আর হরমনপ্রীত, যে মেন আমাদের পেনাল্টি কর্নার টেকার আছে, খুব ভালো, ওয়ার্ল্ড ক্লাসে আছে হরমনপ্রীত। তো আশা করছি সামনে আগামী ম্যাচে আর ভালো করে পেনাল্টি কর্নারটা ইউজ করবে ইন্ডিয়া। এটাই হবে সাকসেস। একটাই মন্ত্র আছে, কনভার্ট পেনাল্টি কর্নার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। স্যার, তিনটে নাম, হরমনপ্রীত সিং, বিবেক প্রসাদ এবং মনদীপ সিং, এই তিনটে নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতের জন্য। মানে এই তিনজন যে পারফরমেন্স করলেন, তাতে কি আপনার মনে হচ্ছে যে তাদের খেলায় কোথাও খামতি ছিল? বা নিউজিল্যান্ড, যার বিরুদ্ধে আমরা দেখেছি এর আগেও ভারত কিন্তু ভালো পারফর্ম করেছে, কিন্তু যে ম্যাচ দিয়ে শুরু করলো সেটাকে আপনি কিভাবে দেখছেন?
ম্যাচটা খুব ভালোই হয়েছে, দুটাই টিম খুব ভালো খেলেছে। দুটাই আমি পয়েন্ট আউট করবো, দুটাই গোলকিপার অনেক টিমকে লাইফ দিয়েছে, নিজের টিমকে। নিউজিল্যান্ড গোলকিপারটাও খুব ভালো খেলেছে, ইন্ডিয়া সিরিজে ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, এবং ওই রকম পারফরমেন্স করেছে। তো আর বাকি মনদীপ তো অলওয়েজ গ্রেগি যখন চান্স পায়, ছোট চান্স পায়, কনভার্ট করে দেয় গোল মধ্যে। কালকে ওই রকম করেছে। বিবেক সাগর প্রসাদ খুব মানে ইন্ডিয়া পক্ষে খুব মানে লাকি গোল বলবো, কেন ওটা গোলটা চ্যালেঞ্জ করেছিল নিউজিল্যান্ড, কিন্তু টিভি আম্পায়ার কোনো ডিসিশন নিল না, সেই জন্য যে ফিল্ড আম্পায়ার গোল দিয়েছিল ওই গোলটা স্ট্যান্ড করে গেল। স্যার, গতবার আমরা দেখেছিলাম হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছিল, এবার কি মনে হচ্ছে যেরকম টিম কম্বিনেশন, যেরকম অ্যাটাকিং হয়েছে বা গতকাল, এর পরেও কিন্তু ভারতের আরো ম্যাচ বাকি রয়েছে, সেক্ষেত্রে ভারতের স্ট্র্যাটেজি কি হবে বা যদি সোনা জিততে হয়? আমি আগেই বলেছি আপনাকে, পেনাল্টি কর্নার পেনাল্টি কর্নার পেনাল্টি কর্নার, যত পেনাল্টি কর্নার কনভার্ট করবে ওই টিমটা চ্যাম্পিয়ন হবে। হয়তো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, যেটাই বলুন, ইন্ডিয়া চান্স আছে। ইন্ডিয়া যদি পেনাল্টি কর্নারটা একটা কনভার্ট করতে পারে, অ্যাটলিস্ট 50-60% করতে পারে, তবেও ইন্ডিয়া অনেক চান্সটা বেড়ে যাবে। একেবারে ইন্ডিয়া চান্স তো বাড়বে, এবং আপনার সঙ্গেও আমার এই আলোচনা চলবে স্যার। আমরা যে আলোচনায় আজকে রয়েছি অলিম্পিক্স নিয়ে, একটা স্পেশাল টক শো, এবং আমরা কথা বলছিলাম প্রাক্তন হকি বা প্লেয়ার এনকে রাইয়ের সঙ্গে, এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু ভারত তার প্রথম পদক জয় করে ফেলেছে, এবং আরো বেশ কয়েকটিতে কিন্তু এখন পদকের আশা রয়েছে। তার সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে এয়ার রাইফেলসে আরো একটি পদকের সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যেই সেখানে কিন্তু পুরুষদের ফাইনালেও 10 মিটার এয়ার রাইফেলসে ফাইনালে উঠেছে পুরুষ দল। এবং এর পাশাপাশি আপনাদের যদি বলি, পিভি সিন্ধু একেবারে দাপটের সঙ্গে শুরু করেছে তার অলিম্পিক্স জার্নি। ইতিমধ্যেই তিনি প্রথম যে ম্যাচ খেলেছেন, সেখান ম্যাচ জেতার পর তিনি কিন্তু বলছেন যে এটা যেন আমার কাছে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। মানে কতটা তিনি কনফিডেন্ট ছিলেন নিজের খেলার প্রতি তা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন, এবং আগামী দিনে আরো কিছু পদক আশা করছে ভারত। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেলসের ফাইনালে উঠেছে অর্জুন বাবুতা, যোগ্যতা অর্জন পর্বে 7ম স্থানে শেষ করেছেন তিনি, 630.1 স্কোর করেছেন সেই ইভেন্টে। ভারতের সন্দীপ সিং ছিলেন, তিনি দ্বাদশ স্থানে শেষ করেন, তাই সন্দীপের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব হয়নি। অন্যদিকে শুটিং থেকে আরো পদকের আশা উজ্জ্বল করেছেন রমিতা জিন্দাল। রবিবার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলসের ফাইনালে উঠেছেন তিনি। অর্থাৎ এয়ার রাইফেলস থেকে কিন্তু দুটো পদক এখনো আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে প্রাথমিক রাউন্ডে রমিতা 5ম স্থানে শেষ করেছেন, তবে পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারলেন না ভারতের আর এক প্রতিযোগী এলা ভেনিল ভালারিভান। টেবিল টেনিসের যদি কথা বলি, সেখানেও কিন্তু শুরুতেই জয় তুলে নিয়েছে ভারতের টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা, এবং একের পর এক ম্যাচ জয় আসছে, এবং একের পর এক পদক জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। রোয়িংয়েও কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেছেন বলরাজ পানওয়ার, রেপে চার্জে 7 মিনিটে 12.41 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। বক্সিংয়েও যদি আমরা দেখি, মেয়েদের ফ্লাই ওয়েটে বিভাগে জিতেছেন নিখাত জারিন, এবং একের পর এক যখন পদক জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এনকে রায়, তিনি তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং আমরা ব্যাডমিন্টন থেকেও অরূপ বৈদ্যকে আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব, তার সঙ্গেও আমরা কথা বলবো। আমরা দুজনেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমি পিসিআরকে বলবো যদি আমরা একেবারে অতিথিদের সঙ্গে আরো একবার দর্শকদের পরিচয় করিয়ে দিতে পারি এবং তাদের সঙ্গে কথা বলতে পারি। অরূপ বৈদ্য প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার, এবং তিনি এখন কোচিং এর সঙ্গেও যুক্ত রয়েছেন। এনকে রায় তিনি প্রাক্তন খেলোয়াড় হকির, তিনিও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তার সঙ্গে আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম। সুতরাং পিসিআরকে বলবো যদি একবার দুজন অতিথিকে আমরা দেখাতে পারি, আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পারি, এবং আলোচনা আমাদের চলতে থাকবে। মাত্র আজকে 0.1 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হয়েছে মনু ভাকেরের, কিন্তু হতাশা হওয়ার কিছু নেই। এনকে রায় সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে ভারতের যে প্রথম ম্যাচ, সেটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
3-2 গোলে জয় হয়তো এসছে, কিন্তু সেই জয় কিন্তু কষ্টার্জিত জয়, অনেক টাফ একটা ফাইট দিয়েছে ভারত, কিন্তু অবশ্যই যেটা আলটিমেট বা যেটা আমরা ফাইনাল রেজাল্ট পাই সেখান থেকে কিন্তু আমরা খুশি হই। যেটা আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে একমাত্র পেনাল্টি বা শুট যেখান থেকে কিন্তু ভারত জয়ের পথে এগিয়ে যেতে পারে, বা যে কোনো দলের জন্যই কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি আপনার থেকে যেটা জানতে চাইব, ভারতের এই যে পেনাল্টি বা শুটগুলো, সেক্ষেত্রে কাদের ভূমিকা সব থেকে বেশি থাকবে বলে আপনি মনে করছেন? এটা মেন যে হারমনপ্রীত যে ক্যাপ্টেন আছে আমাদের, ওই এখন পেনাল্টি কর্নার, ওয়ার্ল্ড ক্লাস পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আছে। ওকে ওর এক্সপেকটেশন আছে ওর থেকে কি ওর আগামী ম্যাচে ওর ভালো করবে, করতেই হবে। ইন্ডিয়াকে যদি কোনো মেডেল জিততে গেলে পেনাল্টি কর্নার কনভার্সনটা বাড়াতে হবে। স্যার, সেক্ষেত্রে ভারতের জন্য একেবারে মানে মেইন প্লেয়ার, কি প্লেয়ার যদি আপনাকে আইডেন্টিফাই করতে বলা হয়, কাদের আপনি করবেন? हरमनप्रीत सिंह। বেশ, হরমনপ্রীত, ইন্ডিয়াকে পদক কোনো জিততে হবে তাহলে হরমনপ্রীতকে ভালো পারফরমেন্স করতে হবে। হরমনপ্রীত, শ্রীজেশ, এই দুজন মানে দুজনই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। শ্রীজেশ 4th অলিম্পিক খেলছে, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন ইন্ডিয়ান হকি। কালকে খুব ভালো খেলেছে শ্রীজেশ, অনেক গোল সেভ করেছে। দুটাই গোলকিপার, নিউজিল্যান্ড গোলকিপারটাও খুব ভালো খেলেছে আর শ্রেয়াসটাও খুব ভালো খেলেছে। স্যার, এবার ভারতের সোনা জেতার চান্স কতটা বলে আপনি মনে করছেন? এখন এই মডার্ন হকিতে এখন মানে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট কি পাবে না। আমি আগেই বলে দিলাম, যে টিমটা পেনাল্টি কর্নার কনভার্ট করবে, বেসিক কনভার্ট করবে, ওই টিমটা চ্যাম্পিয়ন হবে। আর এখন মানে অলিম্পিকে কোনো টিম কমজোর নেই, সব টিম প্রিপেয়ার হয়ে এসছে। ফ্রান্স দেখবেন, ফ্রান্স অনেক উল্টো মানে উলটফের করবে। ফ্রান্স অন্য গ্রুপে আছে, ও এখন অনেক উপরে খেলছে। ও কিছু না কিছু করবে, মানে আপসেট করবে কোনো বড় টিমকে। বেশ, এখান থেকে গ্রুপে 4টা টিম কোয়ালিফাই করবে, কোয়ার্টার ফাইনাল লিগ হবে, তারপরে ওখান থেকে সেমিফাইনাল হবে। এখন অনেক টাইম আছে, এখন থেকে প্রেডিক্ট করা খুব মানে ডিফিকাল্ট। আর সব টিমই বরাবর, কোন টিম ওখানে কমজোর নেই। যেরকম ব্যাডমিন্টন তে আজকে দেখলেন মালদ্বীপ সঙ্গে পিভি সিন্ধু বললো প্র্যাকটিস খেলা ছিল, হকিতে ওরকম কিছু হবে না। হ্যাঁ, হকিতে ওরকম কোন টিমই কমজোর নেই। আর র্যাঙ্কিং এখানে মানে অলিম্পিকের র্যাঙ্কিং কোনো মানে করে না। নিউজিল্যান্ড র্যাঙ্কিং তে অনেক নিচে আছে ভারত থেকে, কিন্তু যে পারফরমেন্স হলো মানে নেক টু নেক হলো। একেবারেই। আমি আপনার কাছে আলোচনায় ফিরবো, কিন্তু আমার সঙ্গে জুড়ে গেছেন প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার অরূপ বৈদ্য। অরূপ দা, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অরূপ দা, যে বিষয়টা আপনাকে সবার আগে জানতে চাইবো, যেভাবে পিভি সিন্ধু স্টার্ট করলেন, একেবারে কনফিডেন্ট ছিলেন এবং ম্যাচ জেতার পর তিনি বলছেন যে এটা তার কাছে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল এবং এত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে এই ধরনের ম্যাচ তার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। কিভাবে দেখছেন? দেখুন, পিভি সিন্ধু আজকে যাকে হারিয়েছে, আব্দুল রাজাক ও মালদ্বীপের প্লেয়ার, এর আগেও ওকে হারিয়েছে এবং সেটা স্কোর মনে হয় 21-6, 21-8 এরকম টাইপের ছিল। তো ওর কাছে পিভি সিন্ধু আজকে যে পারফরমেন্স লেভেল, যে ফিটনেস লেভেলে রয়েছে, বিকজ অলিম্পিক্সে যখন কেউ পার্টিসিপেট করে তাদের ফিটনেস লেভেল, তাদের প্রিপারেশন লেভেল একদম হাইলি উপরের পর্যায়ে থাকে। তো ইনফ্যাক্ট তার এগেনস্টে খেলা যেসব প্লেয়ার গুলো আসছে, তার এগেনস্টে যারা খেলবে তারাও কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসছে। কিন্তু আজকে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি দেখতে হয়, তাহলে সিন্ধু ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের মধ্যে প্রথম 5 জনের মধ্যে আছে। তো সেই দিক দিয়ে তার এক্সপিরিয়েন্স অনেক হাই। এবং মালদ্বীপসের যে প্লেয়ারের সাথে ও আজকে যেটা ওয়ার্ম আপ ম্যাচ মনে করছে, সত্যি এটা ওয়ার্ম আপ ম্যাচ, কিন্তু আমাদের কাছে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ম্যাচ। অলিম্পিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, কিন্তু ও যে পারফরমেন্সের লেভেলের যে জায়গাটা রয়েছে ওর কাছে, ওর এগেনস্টে এটা ওয়ার্ম আপ ম্যাচই আমরা ধরি। কারণ এর আগে ওকে 6 আর 10 এর একটা টুর্নামেন্টে লাস্টে হারিয়েছে। তো যেরকম ভাবে
স্টেপ বাই স্টেপ সিন্ধু এগিয়ে যাচ্ছে। তো সেখানে আমার মনে হচ্ছে সিন্ধুর লাস্ট ইয়ার ওর সিলভার মেডেল ছিল, তো আমরা আশা রাখবো ভারতবাসী হিসেবে ও এবারে যাতে সোনার পদক জিতে ঘরে ফেরে। একেবারে লাস্ট ইয়ার মানে টোকিও অলিম্পিক্সে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন এবং এবার তো এক্সপেকটেশন ভীষণ হাই, কারণ আমরা দেখেছি পরপর দুটো অলিম্পিক্সে তিনি কিন্তু পদক এনে দিয়েছিলেন, সুতরাং তৃতীয়বার পদকের জন্য নেমেছেন। অন্যদিকে আমরা যদি দেখি ডাবলসের বা জুটি, সেখানেও কিন্তু ভারত ভালো পারফর্ম করেছে। সেই ম্যাচটাকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। সাত্বিক সাইরাজ আর চিরাগ শেট্টি আজকে এখন ওয়ার্ল্ড নাম্বার 2 এর মধ্যে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো সাত্বিক আর চিরাগের লাস্ট অল ইংল্যান্ড পারফরমেন্সটা আমাদেরকে খুবই হতাশা করেছে। ওরা যেভাবে এগিয়ে চলছিল আমরা ভেবেছিলাম অল ইংল্যান্ড টাইটেলটা ওরা দুজনেই ভারতকে পদক এনে দেবে, কিন্তু সামহাও দেখুন খেলার মধ্যে আপ অ্যান্ড ডাউন হতেই পারে, ইন্ডিভিজুয়াল গেম তো অবশ্যই করে, এবং কিন্তু তার পরের একটি টুর্নামেন্টে ওরা চ্যাম্পিয়ন হয়েছে এবং ওরা যেভাবে আজকে ডাবলস এর প্লেয়ার হিসেবে আমাদের ভারতকে গর্বিত বোধ করছে, কারণ ডাবলস এর টপ প্লেয়ার ইন্দোনেশিয়ান ড্যানিশ প্লেয়াররা রয়েছে, সেখানে সাত্বিক আর চিরাগ যেভাবে নিজেদেরকে তুলে ধরে এনেছেন, তো আমরা মনে করতে পারি ওরা এখন ওয়ার্ল্ডের বেস্ট ডাবলস প্লেয়ার এবং যে কোনো জুটির সাথে ওরা তাদের লড়াইয়ের ক্ষমতা রাখে এবং জেতবার ক্ষমতা রাখে। সেই দিক দিয়ে আমরা সাত্বিক এবং চিরাগকে আমাদের একটা মেডেলের তালিকায় রাখতেই পারি অলিম্পিক্সে। অরূপদা, আমরা যেটা দেখলাম, যেটা আপনি বলছিলেন যে যেভাবে খেলাটা শুরু করেছে সাত্বিক বা চিরাগ, বা সেখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারে বিপক্ষকে ঘোল খাইয়ে দিয়েছিলেন দুজনেই, এবং তাদের থেকে হয়তো মেডেল এক্সপেক্টেড, কিন্তু গতবার মানে আমরা যদি টোকিও অলিম্পিক্সের দিকে নজর রাখি, সেখানে কিন্তু প্রথম খাতা খুলেছিলেন ভারতের মহিলা অ্যাথলিটরা, এবারও মহিলা অ্যাথলিট খাতা খুলেছেন, এবং গতবার ভারত 48 নম্বরে শেষ করেছিল পদক জয়ের হিসেবে, 7টা পদক জিতেছিল ভারত অলিম্পিক্স থেকে। এবার শুরুতেই একেবারে বলা যায় সাফল্য, এবং একের পর এক ফাইনাল। এয়ার রাইফেলসে তো আরো দুটো ম্যাচে ফাইনালে রয়েছে ভারত, তার পাশাপাশি এই চিরাগ সাত্বিক এবং পিভি সিন্ধু এরা প্রত্যেকেই রয়েছে। ভারতের হকি টিমেরও একটা চান্স রয়েছে। এই যে পারফরমেন্স এখন যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে, আমি আপনার থেকে স্পেসিফিক্যালি জানতে চাইবো যে ভারতের যে আগামী দুটো ম্যাচ রয়েছে, যে ম্যাচগুলো রয়েছে, সেখানে কিভাবে এগোতে হবে, স্ট্র্যাটেজি কি হতে পারে, বা এই যে আজকে যেভাবে খেলেছে, যে পন্থায় খেলেছে, সেইটাকে কি বজায় রাখা উচিত, নাকি কম্পিটিটর হিসেবে পরবর্তী যে আসবেন জুটি, তাদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি হতে পারে? এটা কাদের জন্য বলছেন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম ব্যাডমিন্টন বা চিরাগ সাত্বিক জুটির জন্য। দেখুন, এইভাবে তো অলিম্পিক্স এর যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছি, যে পরের ম্যাচটা কিরকম হতে পারে না হতে পারে, তো সেটা এরকম ভাবে আমরা এখানে বসে স্মুথলি অনেক কিছু আলোচনা করতে পারি। একটু আগেই আমি আপনাকে বললাম অলিম্পিক্সে যারা খেলতে আসে তারা টপ ওয়ার্ল্ডের টপ প্লেয়ার এবং সেরকম ভাবে প্রিপেয়ার্ড হয়ে আসে, এবং সাত্বিক সাইরাজ আজকে যে কনফিডেন্স নিয়ে তারা অলিম্পিক্সে গেছে, যে আগে টাইটেলের হিসেবে নিয়ে তারা অলিম্পিক্সে গেছে, তো আমার মনে হয় তারা তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের জেতবার যে ইচ্ছাটা তাদের অনেক হাই লেভেলে রয়েছে, তাদের কনফিডেন্সটা 100% হাই লেভেলে রয়েছে যে অলিম্পিক্সে তারা টাইটেল আনবে, এবং পরের ম্যাচও আমরা আশা করতে পারি তারা সেই কনফিডেন্সটা নিয়েই নামবে এবং তারা তার জেতবার ক্ষমতাটা নিয়েই নামবে। একেবারেই। আমাদের সঙ্গে হকি থেকে এনকে রাই সাহেব আছেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমি আবারও আসতে চাইবো, যেটা পেনাল্টি শুট হোক, বা আজকে ভারতের যে ম্যাচ যেটা মানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোক, যেভাবে শুরুটা হয়েছে, সেটা মানে যেটা আপনি একটু আগেও বলছিলেন এবং অরূপদাও প্রায় একই কথা বলেছেন, যে অলিম্পিক্সের মতন একটা হাই লেভেল টুর্নামেন্টে প্রেডিক্ট করা, এখানে বসে ডিসকাশন করা, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু একেবারে টপ প্লেয়াররা সেখানে খেলতে এসেছেন। কিন্তু আপনাদের দুজনের থেকেই আমি জানতে চাইবো যে এইবার ভারত যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে
পদক জয় যেটা সব থেকে বেশি বা ভ্যালু রাখা হয়, কারণ কেউ যদি টুর্নামেন্ট জেতে সেটাই কিন্তু আলটিমেট। তো সেটার জন্য আপনাদের কি মনে হয় ভারতের যে দল গেছে, মানে দুজনকে আমি জিজ্ঞেস করছি, তারা ফিটনেসের দিক থেকে হোক বা অন্য যে সুযোগ সুবিধার দিক থেকে হোক, তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন? আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত বা খেলেছেন এক সময়, কিভাবে দেখছেন ব্যাপারটা? তাদের জন্য কতটা ইজি রাখা হচ্ছে ব্যাপারটাকে, যাতে সিচুয়েশন ইজি রেখে যাতে তাদের কনফিডেন্স গ্রো করা যায়? প্রথমে আমি একটা, হ্যাঁ প্লিজ প্লিজ, না না গো হেড। যে কন্টিজেন্ট গেছে অলিম্পিক্সে, যেসব ইভেন্টের কন্টিজেন্ট প্লেয়াররা গেছে, হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারই আমাদের পদক আনার ক্ষমতা রাখে। কারণ আগে আমাদের অনেক ডাউটস থাকতো, অনেক আমাদের চিন্তা করতাম যে এইখান থেকে মেডেল আসবে কি আসবে না, এইটা থেকে এই ইভেন্টটা থেকে নাও আসতে পারে। কিন্তু এখন আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা যখন অলিম্পিক্স যায় তখন পুরোপুরি প্রিপারেশন নিয়েই যায়, এবং আমরা ভারতীয় হিসেবে আশাবাদী রাখতে পারি যে যেসব কন্টিজেন্ট যারা যে ইভেন্টে গেছে তারা সবাই মেডেল আনার ক্ষমতা নিয়েই যায়, এবং সেই আশাটা রেখেই আমরা ভারতীয়রা সেই আশাটা রেখে আমরা চলতে পারি বা আশা রাখতে পারি। কারণ আমি যে দেখলাম যেসব কন্টিজেন্ট গেছে, ব্যাডমিন্টন বলুন, অ্যাথলিট বলুন, হকি প্লেয়ার বলুন, শুটিং বলুন, অবশ্যই করে অলরেডি শুটিং এ আমাদের মেয়েদের মেডেল চলে এসছে। সুতরাং এটা হচ্ছে আমাদের শুরুয়াত, এবং একের পর এক আরো মেডেল আমরা আশা করবে, সেই আশাটাই আমরা রাখি। বেশ, রায় সাহেব আপনার পালা। ফুলি এগ্রি উইথ অরূপ স্যার। আর আমি ফার্স্ট টাইম দেখছি ইন্ডিয়া প্রথম দিন সেকেন্ড দিন কেউ হেরে যায় বেরিয়ে গেছে, এরকম প্রথম মানে দেখলাম না। সবাই শুনছি জিতে গেছে। তো হোপফুলি উইল মানে গেট মোর মেডাল দেন লাস্ট টাইম। এক্স্যাক্টলি। একেবারে আমরা একেবারে অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, যেখানে আজ আপনাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হলো সেটা ডেফিনেটলি বা খুব ইনসাইটফুল, এবং যারা দর্শকরা আমাদের সঙ্গে জয়েন করেছেন তারা ডেফিনেটলি আজ হয়তো অনেক কিছু জানতে পারলেন। এবং আমরা চাইবো যে আগামী দিনে যে একেবারে ম্যাচ টু ম্যাচ বিশ্লেষণ বা সেই সমস্ত ক্ষেত্রে আমরা আবারও আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, যাতে আমরা আবারও আপনাদের দর্শকদের সামনে সেই ম্যাচগুলো সম্পর্কে আলোচনা আরো করতে পারি, এবং পদক জয় নিয়ে ভারতের এবারের চান্সেস কতটা সেগুলো নিয়ে আলোচনা করতেই পারি। আপাতত আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, অরূপ দা এবং রায় সাহেব, দুজনেই আপনাদের থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এই শোতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। একেবারেই। সো আমরা আজকে অলিম্পিক্স নিয়ে এই বিশেষ টক শো করছিলাম, এবং অলিম্পিক্সে কিন্তু ইতিমধ্যেই ভারত প্রথম পদক এনে দিয়েছে, এবং মনু ভাকের তার জন্য কিন্তু আজকে গোটা দেশ কিন্তু একেবারে যাকে বলে প্রাউড ফিল করছে। এবং আগামী দিনে যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট 10 মিটার এয়ার রাইফেলস, যেখানে ইতিমধ্যেই কিন্তু মনু ভাকের হয়তো পদক এনে দিয়েছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখবো ভারতের আরো দুজন অ্যাথলিট তারা কিন্তু পৌঁছে গেছেন ফাইনালে। সুতরাং সেখানেও থেকেও কিন্তু পদক জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি হকি হোক, ব্যাডমিন্টন হোক, সব দিক থেকে কিন্তু ভারত একটা ভালো স্টার্ট দিয়েছে, এবং আশা করা হচ্ছে গতবার যে 7টা পদক ভারত জিতেছিল তার থেকে অনেক বেশি পদক এবার এনে দেবে। নীরজ চোপড়া গতবারের একমাত্র সোনা জয়ী অ্যাথলিট ছিলেন, তা আশা করা হচ্ছে যে এবার অন্তত আরো বেশি সোনা আসবে, এবং একেবারে সোনায় মুড়ে থাকবেন আমাদের ভারতীয় অ্যাথলিটরা, আরো অনেক সাফল্য এনে দেবেন। আপাতত আমাদের শো এখানে আমরা শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।